আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত, দেশের পথে ডাক্তার জুবাইদা রহমান। ফেব্রুয়ারি নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, এসপি সহ ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এবং তীব্র শীতে পাবনার চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক দল। দলীয় চেয়ারপারসনের খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডন থেকে যাত্রা করে দেশের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 10:35 তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় শুক্রবার রাতেই লন্ডন যাত্রায় বিলম্ব ঘটে। বিএনপি জানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার উদ্যোগ নেবেন। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার খবরে বৃহস্পতিবার সারাদিন হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতাকর্মীরা। আমাদের মাঝে ছিল তো এখন যাওয়াটাই আমাদের কাছে খুব একটা কষ্টকর। তা আল্লাহ উনার সুস্থ করিয়া এই দেশে আনুক। উনি আবার ফিরে আসবেন, আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। 18 কোটি মানুষের দোয়া এবং প্রার্থনায় আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও আমাদের মাঝে সুস্থতা সহিত ফিরিয়ে দিবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার বিদেশ যাওয়া নিয়ে নতুন কোনো তথ্য জানা গেছে কি? সম্ভবত প্রশ্নটি আমার জন্য। আমি এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত যেটি আমরা জানি সেটি হচ্ছে যে তার বিদেশ যাওয়ার কথা, অর্থাৎ লন্ডনে কোনো একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার কথা গতকালকে তেমনটি জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত সরাসরি কোনো কেউ এসে বা দলের বা চিকিৎসক দলের হয়ে কেউ এই কথাটি নিশ্চিত করেননি তিনি কখন যাচ্ছেন। যতটুকু জানি যে আমরা একটু আগের প্রতিবেদনটিতে যেটি দেখছিলাম সেটি হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সের বাংলাদেশে আসার কথা ছিল সেটি আসেনি। এখানে তাৎক্ষণিকভাবে পাওয়া দু একটি তথ্য যেটি জানা গেছে সেটি হচ্ছে যে কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনো সেখান থেকে রওনা করেনি। তা যদি হয় তাহলে ধরে নেওয়া যায় যে আজকে যদি তিনি দেশের বাইরে যানও সেটি দিনের শেষ ভাগে হবে। কারণ হচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে অন্ততপক্ষে 5 ঘন্টা এবং আসার পরে রিফুয়েলিং করে তারপরে তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই সময়টা নিঃসন্দেহে বেশ কয়েক ঘন্টার একটি ব্যাপার।
আর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে ডক্টরদের সাথে আমাদের এখনো সরাসরি কথা হয়নি। দলীয় দু একজন কর্মীর মাধ্যমে আমরা জানার চেষ্টা করছিলাম, কিন্তু তারাও সম্ভবত এখনো পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে সর্বশেষ পরিস্থিতি সে বিষয়ে অবগত নন। ফলে চিকিৎসকদের কাছ থেকে সরাসরি না জানা পর্যন্ত আসলে এই মুহূর্তে নতুন কোনো তথ্য তার শারীরিক অবস্থা নিয়ে বলা সম্ভব হচ্ছে না। এই ছিল আপাতত এভার কেয়ার হাসপাতালের এই সামনে থেকে আমাদের কাছে থাকা শেষ তথ্য। ধন্যবাদ পান্থ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সেই খবর জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মির্জা ইমতিয়াজ। ইমতিয়াজ, ডাক্তার জুবাইদা রহমানের পৌঁছাতে আর কত সময় লাগতে পারে? এছাড়া কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে রিসিভ করতে, তাকে নিয়ে যেতে তার পরিবার, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের যে ফ্লাইটটি, অর্থাৎ সেই ফ্লাইটটি কিন্তু এখন ইন্ডিয়ার জয়পুর ক্রস করেছে, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এবং আমরা যতটুকু আমাদের কাছে তথ্য আছে বিএনপির পক্ষ থেকে, বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে, যে তাকে রিসিভ করতে কিন্তু বিএনপি পরিবারের পক্ষ থেকে দুটি গাড়িও এসেছে। অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি আমরা জেনেছিলাম গতকাল রাতে কিন্তু রওনা হয়েছে, এবং সেই ফ্লাইটটি এখন জয়পুর ক্রস করে যতটুকু আসতে পেরেছে সেখান থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা। অর্থাৎ এখন তো 9টা বাজে, 10:30 থেকে 11টার মধ্যে তিনি কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবে, এবং বিমানবন্দরে অবতরণ করার পরেই কিন্তু তিনি এখান থেকে একদম সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে তাকে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হবে এবং এখান থেকে তাকে ফ্লাই করা হবে। আপনি আরেকটি যে প্রশ্নটি করেছিলেন, আমি সেটির উত্তর যদি দেই, সেটি হচ্ছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন পর্যন্ত কিছু যান্ত্রিক ত্রুটির কথা আমরা জানতে পেরেছিলাম। সেই যান্ত্রিক ত্রুটির যে বিষয়টি এখনো কিন্তু আমাদের কাছে আসলে সেইভাবে তেমন কোনো তথ্য বা কোনো সূত্র থেকে আমরা জানতে পারিনি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু রওনা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ আমরা যদি ধরেও রাখি যে সেটি যদি আর কিছু সময়ের মধ্যে রওনা হয়, তো সেটির আসলে বাংলাদেশে এসে, অর্থাৎ এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে 4 থেকে 4.5 ঘন্টা, সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 1.5 ঘন্টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন, এবং তিনি কিন্তু তখনই বেগম খালেদা জিয়াকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এবং সেই এখান থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হবেন সরাসরি লন্ডনের উদ্দেশ্যে। অর্থাৎ সেই সব মিলিয়ে আমাদের হয়তো বিকাল নাগাদ বা সন্ধ্যা নাগাদ যে সময় লেগে যেতে পারে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে পরিবহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হতে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচন হবে যারা 100 বছরের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে
পুলিশ সুপার সহ ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। দৈব চয়নের ভিত্তিতে কর্মকর্তাদের বদলি করার বিষয়ে জানান প্রধান উপদেষ্টা। দৈব চয়নটা এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারি। আমরা যে কজনই এটার সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হবে, ওর জায়গায় এখানে হবে, কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে। শুরুতেই একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। এটার ফলে আশা করি এই কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার একটা মনোভাব তোমাদের মধ্যে জেগে উঠবে যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যাপক ইউনুস। আনাজ একজন শহীদ বালক, সে ১০ম শ্রেণীর ছাত্র ছিল, সবার মনে আছে, সবাই দেখেছে তার চিঠি। সে মিছিলে যোগদান করবে, মাকে বলছে আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। ভূমিকম্পের সঙ্গে নির্বাচনকে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, ঝাঁকুনি আসবে, কিন্তু দেশটা ঠিক রাখতে নির্বাচন হতে হবে। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। পুলিশ কর্মকর্তাদের নিজেদের মধ্যে ভালো প্রতিযোগিতা করার পরামর্শ দেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন তা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ভোটারদের কথা। আমরা এমন একজন সংসদ সদস্য চাই আমাদের এই আসনের জন্য, যে কিনা সংসদে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অধিকার আদায় করে আনতে পারবে। আমি চাই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, সুষ্ঠুভাবে ন্যায়পরায়ণ একজন সরকার ক্ষমতায় আসুক, যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে এবং যাদের আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই, সঠিক কোরআন সুন্নাহর আকীদা যার মধ্যে আছে এবং সৎ ভিত্তিতে বিনা স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের জন্য উন্নতির জন্য কাজ করবে, এমন একটা সরকার ক্ষমতায় আসুক, এটা আমি চাই। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা চাই যে ভালো একজন সরকার আসুক, এ দেশটারে সুন্দর ঠিক চালাক। যেই দলই আসুক, যে নির্বাচনে যেই আসুক, আমাদের দেশটা যাতে সুন্দর হয়, আমরা যারা জনগণ আছি আমরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। সুষ্ঠু একটা নির্বাচন চাবো, কারণ নির্বাচন হলেই কিন্তু একটা ভয় কাজ করে, এই না মারামারি হয়, এই না কিছু হয়, এরকম যাতে কোনো নির্বাচন না হয়। আর আমরা যারা নারীরা আছি তাদের যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমাদের জন্য যাতে আপনারা কিছু করতে পারেন, সেই হিসাবেই বলবো নির্বাচনটা যাতে অনেক সুন্দর হয়, এটাই হবে সরকারের কাছে আমার দাবি। দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা। নির্বাচন হইলে আমাদের দেশের যে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি বা বড় পর্যায়ে যারা ব্যবসায়ী আছে, মনে করেন হেঁটে হওয়া মানুষগুলো আছে, কৃষক আছে, আবার বৃদ্ধ বনিতা, সবার একটাই দাবি যাতে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচন হয়। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য আমরা সবাই আশাবাদী। সাধারণ মানুষের উপকারে যে আসে, মানুষের দ্বার প্রান্তে যারা আসে, যে জনগণের সুখে দুঃখে পাশে থাকে, এলাকার উন্নয়ন, এগুলোই আমরা চাই যারা করতে পারে। এগুলো এমন একজন এমপি চাই। এবারে অন্যান্য সংবাদ। সম্প্রতি দেশজুড়ে ঘন ঘন ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ, বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন 21শে নভেম্বরের বড় ভূমিকম্পের পর অনেকগুলোই আফটার শকের অংশ। ভূমিকম্পের উৎস ইন্দো বার্মা মেগা থ্রাস্টে এখনও বিপুল পরিমাণ শক্তি জমা আছে উল্লেখ করে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশে গত 21শে নভেম্বরের ভূমিকম্পে 10 জনের প্রাণহানির পর পরবর্তী 7 দিনে 5 বার ভূকম্পন অনুভূত হয়। ঘন ঘন এই ভূকম্পন মানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন দেশের দুটি প্রধান ফাটলরেখার একটি হল ডাউকি ফাটলরেখা ও দুটি বড় টেকটনিক প্লেট একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া ইন্দো-বার্মা মেগাথ্রাস্ট। এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফাটলরেখা, মধুপুর, শাহজি বাজার, জাফলং ও কুমিল্লা ফাটলরেখা রয়েছে। এছাড়া ধুবড়ী ও ময়মনসিংহের দুর্গাপুরে দুটি ব্লাইন্ড ফল্টের কথাও বলছেন বিশেষজ্ঞরা। একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে সাবডাকশন জোন। যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে এই শক্তিটা 8.2 থেকে 9। পৃথিবীর অন্যান্য সাবডাকশন জোনে যেটা দেখা গেছে যে পরিমাণ শক্তি জমা হয়ে থাকে তার 65 থেকে 80% শক্তি একবারে হঠাৎ বের হয়ে যায়। খাত হতো তাহলে কিন্তু আফটার শক 1 বছর পর্যন্ত চলতে পারতো, কিন্তু এটা যদি 5.7 আমার মনে হয় আর 2-1 দিন হয়তো হতে পারে, নাও হতে পারে। বাট মোটামুটি আর্থকুয়েকের যে এই এখনকার যেই কি বলা উচিত সাইকেলটা, সেটা হয়তো থমকে যাবে আর কয়েকদিনের মধ্যে। ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের ঝুঁকি কমাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ভূমিকম্পের ঝুঁকিকে অতটা প্রভাবিত করবে না। ছোট ছোট ভূমিকম্প যেটা হচ্ছে সেটা কি বড় ভূমিকম্পের আলামত, না এটা আস্তে আস্তে বড় ভূমিকম্পের আপনার সম্ভাবনাটাকে কমিয়ে দিচ্ছে? সেদিন যে ভূমিকম্পটা হলো এবং তারপরে যে আফটার শক হলো 2 দিন এবং আরও 2 দিন গ্যাপ দিয়ে টোটাল শক্তিটা যদি আপনি যোগ করেন তাহলে যে পরিমাণ শক্তির জমা হওয়ার কথা আমরা বলছি তার তুলনায় ওটা কত পার্সেন্ট, ওটা হিসাব করেছে 1%। 4 নিচে খুব একটা ক্ষতি করে না। 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে একটা অ্যাটমিক বোম তার সমান এনার্জি। 4 হচ্ছে তার থেকে 32 গুণ শক্তি কম। 6 হচ্ছে 5-এর থেকে আবার 32 গুণ শক্তি বেশি, মানে প্রত্যেক 1 মানে 32 গুণ। তার মানে আপনার 4 থেকে যদি 6 হয় তার মানে কিন্তু প্রায় 1024 গুণ বেশি। তার মানে এটা মাটির তল হয়ে দেখে আমরা বুঝি না, কিন্তু ভূমিকম্পে কিন্তু হিউজ শক্তি। একটা মানে 1 মানে হচ্ছে 32 গুণ শক্তি বেশি হয়। তার মানে একটা 4-এর যেই ধ্বংসের ক্ষমতা 5-এর ধ্বংসের ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি। ভূমিকম্পে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার ও অংশীদারদের আশু পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জেকে বর্ষা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির পাবনার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ঢালার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। কাক ভরেও কর্মব্যস্ত জাফরগঞ্জ ঘাট। কুয়াশা ভেজা সকালে যমুনাপাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদী পেরিয়ে পাবনার প্রান্তিক জনপদ ঢালারচরের জীবন জীবিকা ততটাই দারিদ্র্য, রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা। হাল আমলের আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিপরীতে এখানকার প্রধান অবলম্বন সাবেকি ঘোড়ার গাড়ি কিংবা সীমিত পরিসরে চলা মোটরসাইকেল। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। পৌষের আগেই জেকে পোষা শীতে এই জনপদে দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। অসুস্থ ছিলাম, ডাক্তার দেখা ওষুধ নিছি আর কম্বলও পাইছি, অনেক খুশি হয়েছি। আমরা চর এলাকার মানুষ, ডাক্তার নাই, আমরা অসুস্থ ছিলাম, ডাক্তার দেখাইয়া ওষুধ পাইছি, কম্বলও পাইছি, অনেক খুশি হয়েছি। কম্বল পাইছি, ওষুধ পাইছি। শীতের দিনে গরিব মানুষ হিসেবে আল্লাহ দিলি বেটাকে দোয়াই ভালোই পাইছি, এইটাই পাই কোহানি। আমরা এই শীতে কম্বল এবং ওষুধ পাই আমরা খুব খুশি। গ্যাসের জন্য আর প্রেশারের জন্য, ব্যথার জন্য, মাজার ব্যথা, গিরে গিরে ব্যথা, জ্বর আসে রাইতে, ঠান্ডা কাশ, গিরে গিরে ব্যথা, তার জন্য ওষুধ দিছে। শ্বাসকষ্ট সমস্যা, আমার সমস্যা, ডাক্তার দেখাইছি, ওষুধ দিছি, তাতে আল্লাহ দেখি কি করে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। অসহায় দুস্থ চরবাসীর মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করলাম এবং রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দিলাম এবং চিকিৎসাপত্র দিলাম। এটা দিতে পেরে আমাদের নিজেদের কাছে খুবই ভালো লাগছে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়,
ঢালারচরের মতো প্রান্তিক জনপদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিতে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাঁথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে আজ। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় ২৫ মার্চ রাত থেকেই চট্টগ্রাম ও আশেপাশের এলাকা ছিল সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্য ও সাধারণ মানুষের দখলে। সময়ের সাথে সাথে পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধ তীব্র হতে থাকে। ২৫ এবং ২৬ মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর বাঙালি সেনারা যেসব হানাদার সেনাদের বন্দী করে রেখেছিল সেখানেও আকাশপথে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ফলে পাকিস্তানিদের বোমায় পাকিস্তানি সৈন্যদের মৃত্যু হয়। এর মধ্যেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। লক্ষ প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় মার্চের যুদ্ধে পাকিস্তানি হানাদাররা একই সাথে আকাশ, নৌ এবং স্থলপথে গোলাবর্ষণ বাড়াতে থাকে। সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদাররা পেরে উঠতে পারেনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র না থাকায় হানাদাররা বিমান হামলা চালাতে থাকে। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা তারপরও প্রাণপণে লড়াই করে গেছেন। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর বেয়নেট দিয়ে স্থলভাগের হানাদারদের সাথে মুখোমুখি যুদ্ধ করেন বাঙালি সেনারা। মুজিবনগর সরকার গঠনের পর ১১ জুলাই সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে। আর এই ১১টি সেক্টরের প্রথম সেক্টর ছিল বৃহত্তর চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ফেনী মহকুমার মুহুরী নদীর পূর্ব পার পর্যন্ত। ৬ ডিসেম্বর ফেনীকে মুক্ত করার পর ক্যাপ্টেন জাফর নির্দেশ পান চট্টগ্রামকে মুক্ত করার। ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা অবস্থান নেন চট্টগ্রামের হাটহাজারী থানায়। একদিনের মধ্যেই মুক্ত হয় হাটহাজারী, যার বিশদ বর্ণনা রয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় এলেও চট্টগ্রামে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করে। ১৭ ডিসেম্বর মুক্ত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধান। সকাল হতেই কৃষক ছুটছেন জমিতে। কেউ কাঁচা ধান রোদে দিচ্ছেন, কেউ মাড়াই মেশিনে চালাচ্ছেন, আবার কেউ গোলায় তুলছে নতুন মৌসুমের ফসল। আমন কাটার ভরা মৌসুমে জেলার সব উপজেলাতেই ব্যস্ত কৃষক। তবে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম নিয়ে হতাশ তারা। এবারে প্রকৃতি সংবাদ। নদীতে ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী জনপদ। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর অন্তত ১৬টি স্থানে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে ৩ শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগের অভাবে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত, দেশের পথে ডাক্তার জুবাইদা রহমান।
ফেব্রুয়ারি নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। এসপি সহ 64 জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এবং তীব্র শীতে পাবনার চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।